নির্বিকার চাহনি নিয়ে ফারিস তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আদ্রিতার চোখে মুখে ভয়। সে বুঝতে পারেনি আচমকা ফারিস সব জেনে যাবে। আদ্রিতা মাথা নুয়ে রইল। ফারিস অসহায় কণ্ঠস্বরে বলল, এমনটা কেন করলেন আদ্রিতা? আমাকে জানার জন্য কি আর কোনো পথ ছিল না? আদ্রিতা চোখ তুলে তাকালো ফারিসের দিকে। ফারিস আবার তাকে তুমি করে বলেছে, অথচ এই তুমির মাঝে কোনো ভালোবাসা নেই, আছে ঘৃণা। আদ্রিতা জবাব দেয় না। ফারিস আবার বলে, কেন এমনটা করলেন? আদ্রিতা নিরুত্তর। ফারিসের চারপাশ বুঝে ঘুরছে। তার মেনে নিতে কষ্ট হচ্ছে, বিষয়টা কোনোভাবে মানতে পারছে না। ফারিস শক্ত করে আদ্রিতার দুহাত চেপে ধরল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার দিকে তাকান। আদ্রিতা তাকায়। ফারিসের চোখ দুটো রক্তলাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা তাকাতে পারছে না। নিজেকে বড্ড অপরাধী লাগছে। তাও আদ্রিতা তাকালো। ফারিস বলল, কেন করলেন এমন? আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমি তো সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। এই এই হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু আপনি এমনটা কেন করলেন? আদ্রিতা নিরুপায় কণ্ঠস্বর, পুলিশ আমায় বাধ্য করেছিল। একটা মানুষকে ঠকাতে কষ্ট লাগলো না কোনো? আদ্রিতা কি বলবে বুঝছে না। ফারিস পুনরায় আওড়ায়, ভালো না বাসার ইচ্ছে যখন ছিল তখন না বাসতেন। এত অভিনয়ের কি দরকার ছিল? আদ্রিতা মাথা নিচু করে রয়। ফারিস আদ্রিতার হাত ছেড়ে দেয়। অনেকক্ষণ চুপ থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে বুকের বাম পাশটা দেখিয়ে বলে, আমার ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। আপনি কি টের পাচ্ছেন? আপনি আপনি একটু কি টের পাচ্ছেন বলুন? আদ্রিতার বুক কেঁপে উঠল সেই কথা শুনে। চোখে পানি টলমল করছে। নিজেকে শক্ত রাখা যাচ্ছে না। ফারিস আর কথা পারল না। শক্ত কণ্ঠে বলল, এমন। আদ্রিতা চাইলো ফারিসের দিকে। ফারিস সরাসরি আদ্রিতার দিকে তাকিয়ে বলল, আবার গাড়ি থেকে নামুন। আদ্রিতা কোনো রকম কাঁপা কাঁপা স্বরে বলল, ফারি পুরোটা শেষ করার আগে ফারিস ভয়ঙ্কর রেগে কি কর্কশ কণ্ঠে বলে, আপনার ওই মুখে আমি আমার নাম শুনতে চাই না। বেরোন দ্রুত। ফারিসের হুঙ্কার শুনে আদ্রিতা আর বসে থাকতে পারল না। দ্রুত গাড়ি থেকে নামলো। ফারিস বলল, নিজের ভালো চাইলে আর কোনো দিন আপনার মুখ আমায় দেখাবেন না। ভালো থাকুন সব সময়। কথাটা বলে ফারিস আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত স্পিড বাড়িয়ে গাড়ি নিয়ে চলে গেল দূরে সুদূরে। আদ্রিতার ঠায় দাঁড়িয়ে। তার কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে, জ্বালা পোড়া করছে ভিতরে। আদ্রিতা বুকে হাত দিল, বিড়বিড় করে বলল, এত তো কষ্ট হওয়ার কথা ছিল না আদু। তুই তো শুরুই করেছিলি অভিনয় দিয়ে। তবে কি অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিস ফারিসকে? আদ্রিতা আচমকা কেঁদে উঠল। পরিবেশ তখন প্রবল বেগের বাতাসে ধাক্কায় কাঁপছে। নদীর স্রোত বইছে অহরহ। সঙ্গে নামছে অন্ধকার, ঘন কালো অন্ধকার। রাত তখন ৮টা। হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকেছে আদিব। তার ফারিস ভাই কোথায় জানার জন্য মনটা ছটফট করছে। ফারিস তাকে বলেছিল আদ্রিতাকে নিয়ে ঘুরতে যাবে, একটা সুন্দর বিকেল করবে, কিন্তু কোথায় যাবে তা বলেনি। তবু আদিব ঢাকার অনেক জায়গায় গিয়েছিল, কিন্তু ফারিসকে পায়নি। শেষমেশ হতাশে বাড়ি আসলো। আদিব বাড়ির সদর দুয়ার খোলা দেখে বুঝতে পারলো ফারিস বাড়ি এসেছে। আদিব দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে উঠে পড়ল। ফারিসের রুমের দরজা খোলা। আদিব দৌড়েই ঢুকলো ভেতরে। বুক কেঁপে উঠলো তার। পুরো কক্ষের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে ফেলেছে ফারিস। কোথাও কোথাও রক্তের ফোঁটাও দেখা যাচ্ছে। আটকে উঠলো আদিব। পুরো রুমেও চোখ বুলিয়ে ফারিসকে দেখা গেল না। আদিব একটু একটু করে এগিয়ে গেল বেলকুনির দিকে। বেলকুনির কাছে গিয়ে চোখ দিতে আরো চমকে উঠল। ফারিস পুরো অগোছালো ভঙ্গিতে নিচে বসে আছে, হাত দিয়ে টপটপ করে রক্ত পড়ছে। পাশেই মদ আর সিগারেট। ফারিস মদ খাচ্ছে আবার। গত 1 মাস যাবৎ ফারিস এগুলো সব ছেড়ে দিয়েছিল। আদ্রিতার মিথ্যে ভালোবাসা তাকে একটু একটু করে ভালো বানাচ্ছিল। ফারিস নামাজ পড়া শুরু করেছিল। আদিবের চোখে ভেসে উঠলো। সে দৌড়ে ফারিসের পাশে বসল, অসহায়ত্ব নিয়ে বলল, ভাই। ফারিস নির্বিকার ভঙ্গিতে আদিবের দিকে তাকালো, শান্ত স্বরে বলল, তুমি এসেছো আদিব? এত দেরি করলে যে? আদিবের চোখ দিয়ে পানি পড়ছে। ফারিস বলল, আরে তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি। তুমি ঠিক নেই ভাই। ফারিস মদের গ্লাসে চুমুক দিল, বলল, আমি ঠিক আছি আদিব। আদিব আবার বলল, তুমি ঠিক নেই ভাই। আমি খুব বোকা তাই না আদিব? তাহলে একটা মেয়ে এতদিন যাবৎ আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করলো, আর আমি শালার ধরতেই পারলাম না।
আদিপ ড্রিঙ্কের গ্লাসটা হাতে নিয়ে বলল, ভাই আমার রুমে চলো, আজ তুমি ওখানেই ঘুমাবে। আমি খুব বোকা আদিপ, তাই না? আদিপের বুক কেঁদে ওঠে। সে বলে, তুমি বোকা নও ভাই। ফারিস আচমকায় জড়িয়ে ধরে আদিপকে। আদিপ হতভম্ব হয়ে যায়। ফারিস বলে, আমার 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 খুব কষ্ট হচ্ছে আদিপ, আমি আর নিতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি আমার বুকে গুলি করো আদিপ। আদিপ যেন পুরোদমে থমকে গেল ফারিসের কথা শুনে। এই কোন ফারিসকে দেখছে? আদিপ কান্না ভেজা কণ্ঠে বলে, ভাই এভাবে বলবে না, তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? ফারিস জবাব দেয় না। কতক্ষণ পর আবার আওড়ায়, ও আমায় ভালোবাসেনি আদিপ, ও আমায় ভালোবাসেনি। আমার নিজেকে পাগল পাগল লাগছে, মনে হচ্ছে আমি আমি যেন আমি যেন পুরোটাই শেষ হয়ে গেলাম। ফারিসের নেশা হয়ে গেছে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আদিপ বহু কষ্টে তাকে ধরে দাঁড় করালো, এগিয়ে যেতে যেতে বলল, সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে। ফারিস মাতাল ছড়ে আবারও শুধায়, আদিপ ও আমায় ভালোবাসে নাই আদিপ, ও আমায় ভালোবাসা নেই আদিপ। পৃথিবী তখন গভীর ঘুমে মগ্ন। গা কাপা এই শীতে বেশিরভাগ মানুষই ল্যাপ কম্বল জড়িয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। অথচ ঘুম নামক এই শান্তির ভিড়ে অশান্তি নিয়ে বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আদ্রিতা। তার ভিতর পুরে ছারকার হচ্ছে। ফারিসের সেই ঘৃণা ভরা চোখ, নিঃশ্বাস আটকে আসার মুহূর্ত, কথা বলার ধরন, কণ্ঠস্বর সব আদ্রিতাকে ধ্বংস করে দিচ্ছে। আদ্রিতা বুঝতে পেরেছে সে কাজটা ঠিক করেনি। পুলিশের কথা শুনে ফারিসের সাথে অন্যায় করেছে, ভুল করেছে। না, ভুল নয়, ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের ক্ষমা নেই। আদ্রিতার চোখ বেয়ে পানি পড়ছে। আদ্রিতা ফারিসকে সত্যি ভালোবাসে। শুরু থেকেই ফারিসকে তার ভালো লাগতো। তার কথা বলার ধরন, হঠাৎ করে রাগ দেখানোর সব, কক্সবাজারে কিছু মুহূর্ত তার পছন্দের, বিশেষ করে রাতের সেই আলাপন। কিন্তু আদ্রিতা বুঝতে পারেনি তার ভালো লাগা আসলে ভালোবাসা ছিল। আদ্রিতার মনে পড়ল কক্সবাজার থেকে সেই ফেরত আসার দিনটা। সোহেল গাড়ি আনতে লেট করায় তাকে কল করে। তখন একটা লোক আদ্রিতাকে প্রশ্ন করে, আপনি ডক্টর আদ্রিতা তো? আদ্রিতা তৎক্ষণাৎ পেছন ঘুরে চায়। অনাকাঙ্ক্ষিত লোকটিকে দেখতে পেয়ে বলে, জি, আমি ডক্টর আদ্রিতা। আসলে ম্যাডাম, আমার বাবার বিষয়ে কিছু কথা ছিল। তখনই লোকটি বলে। আদ্রিতা তখনও বুঝতে পারেনি লোকটা আসলে একজন পুলিশ ছিল। বাবার ক্যান্সারের কথা বলে আদ্রিতা আর সেই লোকটি গিয়ে বসে আধ ফাঁকা একটা রেস্টুরেন্টে। যেহেতু সোহেল আসতে লেট করছিল তাই আর বারণ করতে পারেনি আদ্রিতা। তখন লোকটি বলে, সরি ম্যাম, পাবলিক প্লেসে কথাগুলো বলা যেত না, তাই মিথ্যে বলে এখানে আনা লাগলো। আদ্রিতা বেশ অবাক হয়ে বলে, মানে? লোকটি দ্রুতই বলল, আসলে ম্যাডাম, আমি একজন পুলিশ। গত 3 দিন যাবত আপনার যে লোকটার সাথে দেখা যাচ্ছে, ফারিস মাহমুদ, আপনি কি জানেন উনি কে? আদ্রিতা বিনা দ্বন্দ্বে বলে, জি জানি, উনি একজন ঔষধ কোম্পানির মালিক। লোকটি হাসে বলে, না, আপনি ভুল জানেন। উনি আসলে একজন মাফিয়া, দেশ বিরোধী মাফিয়া। ওনার অনেকগুলো বেআইনি কারখানা আছে। এই ধরনের নানা কিছু বলে আদ্রিতাকে। কিন্তু আদ্রিতা মানতে চায় না। আদ্রিতাকে অনেক অনুরোধ করা হয়, শেষমেশ উপায় না পেয়ে রাজি হয়। আদ্রিতা কাজটা করার সময় জানতো না ফারিস সত্যি একজন মাফিয়া। এমনকি গত 2 দিন আগেও ধরতে পারেনি। সে ভেবে নিয়েছিল পুলিশগুলো তাকে মিথ্যে বলেছে। ফারিস খারাপ মানুষ নয়, হয়তো সন্দেহের বশে ওইসব বলেছে। আদ্রিতা ফারিসের সাথে অভিনয় করবে ভেবে মিশলেও তার করা আচরণ কোনোভাবেই অন্যায় ছিল না। যা করেছে সব মন থেকে। মাঝরাতে ফারিসের সাথে ঘুরতে যাওয়া, ফোনে কথা বলা, ফারিসের জন্য কালকের সাজার মুহূর্তটা সব মন থেকে করা। আদ্রিতা বুঝতেই পারেনি সে এতদিন অভিনয় করেনি, সত্যি ভালোবেসেছিল ফারিসকে। ফারিসের প্রতি তার অনুভূতি কোনোটাই মিথ্যে ছিল না। কিন্তু এগুলো এখন ভেবে কোনো লাভ নেই। আদ্রিতা এবার যতই ফারিসকে বোঝাক, ফারিস তাকে বিশ্বাস করবে না। কোথাও গিয়ে আদ্রিতা অন্যায় তো করেছেই। ফার্স্টলি বাংলো বাড়ির ঠিকানাটা আদ্রিতাই কিশোরকে দেয়। তার পুরো বাড়ি খোঁজ করে কিন্তু কিছুই পায় না। আদ্রিতা তা শুনে খুশি হয়, অনেক কিছু বলেও কিশোরকে। ফারিসের বলা কথাগুলো আদ্রিতা সিরিয়াসলি নেয়নি প্রথমে, কিন্তু ফারিসের বলা গাড়িতে বসে কথাগুলোর মধ্যে পপি গাছ, এটা আদ্রিতাকে ভাবাচ্ছে। পরে ভাবছে পপি গাছ থেকে পাওয়া একটা অংশ, যা
মরফিন নামে পরিচিত, যা দিয়ে ঔষধ বানানো হয়। এখানে খারাপের কিছুই নেই। আদ্রিতার চোখ খুলে চাইল। তার নিঃশ্বাস আটকে আসছে, দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হচ্ছে। আদ্রিতা ভেবেছিল ফারিসের কথার মধ্যে যদি মাফিয়া টাইপ কিছু না থাকে তবে কিশোরকে তা দেখিয়ে শাসাবে, কিন্তু তার আগেই সব শেষ। ফারিসের কথাও আর শোনা হলো না। আদ্রিতা নীরবে চোখের পানি ফেলল। আদ্রিতার ফোন বাজলো তখন, এত রাতে কল। আদ্রিতা হেঁটে তার রুমের মধ্যে গেল, ঘড়িতে 2টো ছাড়িয়ে। কল কেটে গিয়ে আবার কল বাজলো। কিশোর কল করেছে। আদ্রিতার চরম বিরক্ত লাগলো। কিশোর সবসময় এই টাইমেই কল করে, কারণ সে জানে আদ্রিতা বেশিরভাগ সময় এই টাইমে তার চেম্বারে থাকে। আদ্রিতা প্রথমে কলটা তুলবে না ভাবলো, কিন্তু পরে আবার তুললো। বিরক্তি নিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে কিশোরের কণ্ঠ শোনা গেল। সে বলল, কিছু কি পেয়েছেন ডাক্তার সাহেবা? আদ্রিতা তেতে উঠল। কি পাবো বলুন তো? শুধুমাত্র আপনাদের জন্য একটা মানুষের সাথে আমি বেইমানি করেছি। শুধুমাত্র আপনাদের জন্য তাকে আমি কাঁদিয়েছি। ফারিস কোনো মাফিয়া নয়, বুঝতে পেরেছেন? সে কোনো মাফিয়া নয়। আর হ্যাঁ, ফারিস সব জেনে গেছে। আমি যে আপনাদের কথা শুনে তার জীবনে ঢুকেছিলাম সব জেনে গেছে। আর ফোন দিবেন না আমায়। আবারও বলছি, ফারিস কোনো মাফিয়া নয়। তার পিছনে না ছুটে যে আসল দোষী তাকে ধরুন। কল কেটে দিল আদ্রিতা। মোবাইলটা ছুঁড়ে মারলো খাটে। তার কিছু ভালো লাগছে না। সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিতে ইচ্ছে করছে। বছরের শেষ দিন আজ। আজকের দিন পেরিয়ে রাত 12টা পার হলে নতুন বছরের আগমন হবে, আর পুরনো বছর ছুটিয়ে। ফারিস ঘুমাচ্ছে, গভীর ঘুমে মগ্ন সে। কার আদিব তাকে নিয়ে আসে আদিবের ঘরে, বিছানায় শুয়ে দেয়, কম্বল জড়িয়ে দেয় গায়ে। কনকনে শীতের মাঝে কম্বলের ছোঁয়া লাগতে ক্লান্তিত দেহখানা নিস্তেজ হয়ে পড়ে বিছানায়। ফারিস ঘুমিয়েছে টের পেতে আদিব চলে যায়। ফারিসের রুমে তছনছ করে রুমটা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। সূর্যের প্রখর তেজে ফারিসের ঘুমটা ভাঙতে থাকে। হঠাৎ কিছু একটা চোখের সামনে ভেসে ওঠে। আদ্রিতার সেই ঠোঁট, না ঠোঁট নয়, ঠোঁটের জড়ানো কথা। আদ্রিতার পলকহীন ভাবে তার দিকে তাকিয়ে থাকা। কনকনে শীতে আদ্রিতার কোলে শুয়ে থাকা সুন্দর মুহূর্তটা। কালকে সেই ভয়ঙ্কর মুহূর্ত, কক্সবাজার থেকে ফেরার মুহূর্ত, রেস্টুরেন্টের খাওয়া, আদ্রিতাকে কোলে তোলা, সব ফারিসের চোখের সামনে ভেসে উঠল। কিন্তু এসবের মাঝে কিছু একটা নজর আসলো ফারিসের। তা হলো আদ্রিতার চোখ। কি মায়াবী সেই চোখ জোড়া ফারিসের আচমকা মনে হলো। এত সুন্দরী মায়াবী চোখ জোড়াও ফারিসের সাথে মিথ্যে খেলা খেললো। আচমকা চোখ খুললে চাইলো ফারিস। আশপাশটা দেখতে লাগলো খুব। বুঝলো আদিবের রুমে শুয়ে আছে ফারিস। শোয়া থেকে উঠে বসলো। মাথা ভার হয়ে আছে তার। মুখ থেকে মদের গন্ধ আসছে। ফারিস কতক্ষণ নিজের মাথা চেপে ধরে বসে এলো। মুখ থেকে অস্পষ্ট কণ্ঠে বলল, আমাকে ভেঙে দেওয়ার জন্য দারুণ পথ বেছে নিয়েছিলেন ডাক্তার ম্যাডাম। কিছুটা হলেও সফল হয়েছেন বলা যায়। ফারিস হেসে ফেলে। ফারিসকে ভেঙে দেওয়া সত্যিই খুব সোজা। কালকের দিনটা তার বিষাক্ত ছিল, আজকের সকালটা কিন্তু তা নয়। ফারিস কিছুক্ষণ চুপচাপ থেকে নিজেকে বোঝায়, জীবন তো কম আঘাত দেয়নি ফারিস। তোর তো ফুলহীন একটা বাগান ছিল, অথচ সেই বাগানে সামান্য একটা ছোট্ট ছুরি এসে সব তছনছ করে দিয়ে গেল। কিন্তু ছুরি তো জানে না ফারিসের ফুলহীন বাগান কতটা শক্ত আর কতটা চওড়া। এক ছুরি দিয়ে তো একদিনের মধ্যে বাগান শেষ করা যাবে না। ফারিস গম্ভীর এক আওয়াজে আদিবকে ডাকলো। বলল, আদিব। আদিব তখনই দৌড়ে আসলো। কিচেনে কাজ করছিল আদিব। বলল, কি হয়েছে ভাই? ফারিস তাকালো আদিবের দিকে, স্বাভাবিক কণ্ঠে বলল, গাড়ি বের করো, খুলনার ফ্যাক্টরিতে যাব। আদিব বেশ বিস্মিত হয়, বলে, আজই যাবেন ভাই? ফারিস বিছানা ছেড়ে নামতে নামতে বলে, হুম। নিজের চেম্বারে চুপচাপ বসে আছে আদ্রিতা। মনমরা লাগছে নিজেকে। তখনই ঝড়ের বেগে তার চেম্বারে ঢুকলো আশরাফ, মুনমুন, মৃদুল আর রনি চাঁদ নিয়ে। মৃদুল তো চেঁচিয়ে বলল, ওরে দোস্ত বিয়া খামু। ওর কথা শুনে হেসে ফেলল সবাই। আশরাফ মৃদুলের মাথায় চাটি মেরে বলল, আরে হাদা, তুই বিয়ে করবি? বিয়ে তো খামো আমরা। মৃদুল দাঁত কেলিয়ে বলে, ওই একই হলো, তোর থেকে আমি বেশি খামু। ওই ইয়া মুরগির রোস্ট। মৃদুলের কথায় আবারও হাসলো সবাই। শুধু হাসলো না আদ্রিতা, কারণ সে তো মগ্ন অন্য কোথাও। বেশ নিরাশ ভঙ্গিতে তাকিয়ে আছে সবাই আদ্রিতার দিকে। আদ্রিতার সেদিকে হুঁশ নেই। সে নিজের মতো করে চুপচাপ গালে হাত দিয়ে বসে। মৃদুল এতক্ষণ মুরগির
রোস্ট নিয়ে এত কিছু বললো, তাতে তার কোনো প্রক্ষেপ নেই, যেন শুনতেই পাইনি। হঠাৎই মুনমুন বলল, আদু। আদ্রিতা জবাব দিল না। আদ্রিতার কাণ্ডে একে অপরের চাওয়াচাই করল সবাই। আশরাফ সবাইকে চুপ হতে বলে এগিয়ে গেল আদ্রিতার কাছে। সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো, তাও আদ্রিতার কোনো হেলদোল দেখা গেল না। বেশ চিন্তিত হলো সবাই। আশরাফ আলতো করে আদ্রিতার কাঁধে হাত রাখলো, নিচু স্বরে ডাকলো, আদু। আদ্রিতা ভূত দেখার মতো চমকে উঠলো। এবার কোনো রকমে বলা, জি। পরবর্তী চোখের সামনে তার বন্ধু মহলে সবাইকে দেখে হতভম্ব স্বরে বলা, তোরা এখানে কখন এলি? বিষম খেলে সবাই। তারা সে কখন এখানে এসেছে হইচই করছে, অথচ আদ্রিতা তাদের দেখতেই পায়নি। সবাই বেশ বিস্মিত। বিকেলের ফুরফুরে আলোতেই শীতল বাতাসময় পরিবেশ। হসপিটাল থেকে খানিক দূরে অবস্থানরত একটি নদীর পাড়। তার সামনের এক বেঞ্চিতে বসে আছে আদ্রিতা, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। মূলত 2 ঘন্টার একটা ছুটি নিয়েছে তারা এখানে এসেছে। প্রকৃতির মিষ্টি বাতাস তাদের ছুঁইল হঠাৎ। আশরাফি শুরু করলো আগে, শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আদ্রিতা ছলছল দৃষ্টিভঙ্গি, বুকের তীব্র ব্যথা, তবুও প্রশ্ন এড়াতে বললাম, কি হবে? আমাদের থেকে কিছু লুকাচ্ছিস তুই? চিন্তিত স্বর মৃদুলের। আশেপাশে যায়, বিস্মিত কণ্ঠে বলে, না, কি লুকাবো? সন্দিহান দৃষ্টিতে সবাই তাকিয়ে রইল আদ্রিতার দিকে। আদ্রিতা শুকনো হাসলো, বলল, কিছু হয়নি রে, আসলে কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি, তাই আর কি নিজেকে মরা মরা লাগছে, প্রচুর ঘুমও পাচ্ছে। কথাটা বলে হাই তুললো আদ্রিতা। শুরুতে কেউ বিশ্বাস করতে চাইল না আদ্রিতার কথা, কিন্তু আদ্রিতার চোখ বোধহয় সত্যি বলছে। সে ক্লান্ত, তার চোখ খানিক লাল। নীরবে দীর্ঘশ্বাস ছাড়লো সবাই। মৃদুল পরিবেশ ঠিক করতেই বলল, তাহলে কিছু খাওয়া যাক, জালমুড়ি ফুচকা খাবি তোরা? সবাই চেঁচিয়ে উঠলো, যার মানে তারা খাবে। মেয়ে 3 জন ফুচকা আর ছেলে 3 জন ঝালমুড়ি খাবে বলি ঠিক করল। আশরাফ ওরা গেল আনতে। এরপর খেতে খেতে মৃদুলের বিয়ের কথাবার্তা চলবে। ঘুম পেয়েছে বললেই তো আর আদ্রিতাকে ঘুমাতে দেওয়া যাবে না এখন। খুলনার ফ্যাক্টরিতে পা রেখেছে ফারিস, আজ অনেকদিন পরই পা রেখেছে এখানে। বেলা তখন বিকেল ছাড়িয়ে ফারিসকে দেখে সেখানকার ম্যানেজার মহিন ওদিন দৌড়ে আসলেন, কাপা কাপা স্বরে আওড়ালেন, কেমন আছেন স্যার? ফারিস সামনে হাঁটলো, তার পেছনে আদিব আর তার সঙ্গে মহিনতে। ফারিস গম্ভীর স্বরে উত্তর দিল, ভালো। কাজ কেমন চলছে? জি ভালোই স্যার। আজ রাতে কি মাল ডেলিভারি দেওয়া হবে? জি স্যার। কোন কোন দেশে যাবে? একটা জাপানে আর একটা নেদারল্যান্ড। ফারিস ছোট্ট করে উত্তর দিল। ও, একটু থেমে আবার বলল, ওষুধের কি খবর? স্যার দেশেই অনেকগুলো অর্ডার আছে। ঢাকার বেশিরভাগ সরকারি বেসরকারি হসপিটালগুলো আমাদের ঔষধ ব্যবহার করছেন। বাচ্চাদের জন্য নতুন তৈরিকৃত কাশির ঔষধও ব্যাপক ভালো হয়েছে। ঢাকা সরকারি হসপিটালগুলোর জিয়া আদ্রিতা নামের একজন ডক্টর ঔষধটার ভালো রিভিউ দিয়েছে স্যার। এছাড়া খুলনাতেও বেশ সাড়া ফেলেছে। ফারিস কিছু বলল না। ওয়াজিহা আদ্রিতা নামটা শুনে বুক কাঁপলো ফারিসের। যন্ত্রটা হলো বুঝি? আদিব বুঝলো, এগিয়ে এসে বলা, আপনি ভাই ওখানে একটা চেয়ারে বসুন, আমি বাকিটা দেখে নিচ্ছি। ফারিস শুনল না, জোরে নিঃশ্বাস ফেলে বলা, আমি ঠিক আছে আদিব। কথাটা বলে ঘুরে ঘুরে দেখতে লাগলো সবটা। মেয়েটার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়ছে ফারিসের। অস্থির লাগছে আচমকা। মুখ থেকে অস্পষ্টনীয় বার্তা বের হলো একটু, এভাবে না ঠকলে বোধ হয় হতো ডাক্তার ম্যাডাম। নিঝুম রাত চুপচাপ হাঁটছে আদ্রিতা। সেদিনের পর 4 দিন কাটলো আজ ফারিসের সাথে। 4 দিন যাবত কথা নেই, ফোন নাম্বার থাকতেও কল দেয়া মানা। আদ্রিতা চাইলো কল করতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে। ফোন করে কি বলবে তাও জানে না, ক্ষমা চাইবে কিনা তাও বুঝছে না। আর ক্ষমা চাইলেই বা কি?
ফারিস তাকে ক্ষমা করে দিবে? অবশ্যই দিবে না। আদ্রিতা চাইছে ক্ষমা না করলেও ফারিস কম করে হলেও তার সাথে রাগারাগি করুক, চেঁচামেচি করুক। ছেলেটার এভাবে গুম হয়ে যাওয়ার ব্যাপারটা আদ্রিতা কিছুতেই মেনে নিতে পারছে না। তার কষ্ট হচ্ছে। একটা ভুল তার পুরো জীবনটা ওলট পালট করে দিল। কোথাও গিয়ে তার মনে হচ্ছে তার কক্সবাজার যাওয়াটাই ভুল হয়েছে। না চাইতো কক্সবাজার, না দেখা হতো ফারিসের সাথে, আর না ওই পুলিশ অফিসারের সাথে। আনমনা রাস্তার কর্নার থেকে, ফুটপাতের রাস্তা থেকে নামলো আদ্রিতা। এরপর পিচ ঢালা রাস্তা দিয়ে হাঁটলো। তার কিছু ভালো লাগছে না। মাঝরাতে এভাবে হেঁটে বেড়ানোটা সেফ না, কিন্তু তবু আদ্রিতা হাঁটছে। রজনীর রাতে আলোকিত ল্যাম্পপোস্টের নিচে বিষণ্ণ মন নিয়ে হাঁটছে আদ্রিতা। হঠাৎ উল্টো পথ দিয়ে একটা গাড়ি ছুটে আসলো আদ্রিতার দিকে। সে বিমুখ চেয়ে গাড়িটা সরাসরি আদ্রিতার মুখোমুখি এসে থামলো। গাড়ির লাইটের আলোতে চোখ ধাঁধিয়ে উঠল তার। খানিকটা ঘাবড়ানো আর ভয়ার্ত মুখ নিয়ে এসে চেয়ে রইল গাড়িটার দিকে। চুপ হয়ে গেল গাড়ির স্থির দৃষ্টিতে বসে মানুষটিকে দেখে। ফারিস বসে তার গাড়ি ব্রেক ফেল করেছিল। ভাগ্যিস এখানে এসে থেমেছে। সে বুঝতে পারেনি এই মুহূর্তে রাস্তার দিকে তার মুখোমুখি আদ্রিতা দাঁড়িয়ে থাকবে। ফারিসের দৃষ্টি স্থির। ফারিস তার পকেট থেকে ফোন বের করলো, আদিবকে বলল, আমার গাড়ি ব্রেক ফেল করেছিল আদিব, নতুন গাড়ি পাঠাও, আমি হসপিটাল রোডে আছি। ফোন কাটলো ফারিস। সে গাড়ি থেকে বের হলো। আদ্রিতা তখনও তার দিকেই তাকিয়ে। ফারিস পুরো গাড়িটা চেক করে বুঝলো সে আসার সময় ভুল করে নষ্ট গাড়ি নিয়ে এসেছে। এই গাড়ির ব্রেক ফেল আরো আগেই হয়েছিল। ফারিস দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ইদানিং কি তার ভুলের পাল্লা ভারী হচ্ছে নাকি? ফারিস একটু একটু করে এগিয়ে আসলো আদ্রিতার দিকে। আদ্রিতার বুক ধরফর করছে। ফারিস বলল, আমি খুবই দুঃখিত হঠাৎ এমন সামনে চলে আসে, আসলে আমার গাড়ি ব্রেক ফেল করেছিল। কাজটা বলে ফারিস সরে আসলো। আদ্রিতার গলা বুঝি আটকে গেছে। মুখ দিয়ে কথাই বের হতে চাইলো না। সে কি করবে বুঝছে না। বাড়ি চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে কেন থাকবে? ফারিসের আচরণও ঠিক লাগছে না। মনে হলো তাকে চেনি না। আদ্রিতার বুক ভারী হয়ে আসছে। যন্ত্রণা হচ্ছে। সে বহু কষ্টে রাখলো। মিস্টার বখাটে। ফারিস দাঁড়ালো না মোটেও। গাড়ির চাবি বের করে গাড়িটা লক করে সে হাঁটা ধরলো উল্টো দিকে। আদ্রিতা চোখ বেয়ে পানি পড়লো আচমকা। সে কান্না মাখা মুখশ্রী নিয়ে বলি উঠল, ফারিস। না চাইতেও ফারিসের পা থেমে গেল। এই অনাকাঙ্ক্ষিত মুলাকাত ফারিস চায়নি। ফারিসকে দাঁড়াতে দেখে আদ্রিতা চোখের পানি মুছতে মুছতে দৌড়ে গেল ফারিসের কাছে। দাঁড়ালো মুখোমুখি, বলল, আমার আপনার সাথে কিছু কথা আছে ফারিস। ফারিসের স্বাভাবিক মুখভঙ্গি, শান্ত গলা। আমার মনে হয় না আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে। অবশ্যই আছে। আমি শুনতে চাইবো কেন? সত্যি কি শোনা যায় না? আদ্রিতার বিষণ্ণ মুখ, মলিন কণ্ঠস্বর। ফারিস চাইলো এবার আদ্রিতার মুখশ্রীর দিকে। এতক্ষণ তাকায়নি, কিন্তু এবার না তাকিয়ে পারলই না। ফারিস ঝুঁকে গেল আদ্রিতার দিকে। নিঃশ্বাস ছাড়লো হঠাৎ। সেই নিঃশ্বাস গিয়ে লাগলো আদ্রিতার মুখপানে। সে চোখ বন্ধ করে আবার খুলল, তবু নড়ল না। স্থির দাঁড়িয়ে ফারিস শীতল স্বরে আওড়ায়, যারা মন ভাঙে, দুঃখ দেয়, হৃদয়ে জ্বালাপোড়া ঘটায়, তাদের কথা শোনা কি আদর্শ ভাবায় ডাক্তার ম্যাডাম? আদ্রিতা থমকে যায়, মাথা নুইয়ে ফেলে তৎক্ষণাৎ। এই কথার পিঠে কি উত্তর দেওয়া যায়? সে ভাবে, কিন্তু ব্যর্থ হয়। উত্তর নেই এই কথার। ফারিস মলিন হাসে, করুণ দেখা সে হাসি। ফারিস নীরব স্বরে আবার শুধায়, তোমায় ভালোবেসেছিলাম বলেই দুঃখ দিতে পারলে, নয়তো এই আমিকে দুঃখ দেওয়ার সাহস এই ধরনের কারণেই। নিকোষ কালো অন্ধকারে ঘেরা চারপাশ আশা করে ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে ব্রিজের নিচ বেয়ে। তুমুল বাতাস আর শীতের আভাস বইছে দারুণ। জানুয়ারি মাসের 4 তারিখ পেরিয়ে 5 তারিখে বহু আগেই ছুঁয়ে ফেলেছে সময়। আদ্রিতার ফারিস ঠায় দাঁড়িয়ে রাস্তার কর্নারে। কারো মুখেই কথা নেই। ফারিসের প্রতিটা কথার ধাঁচ এতটাই ধারালো যে আদ্রিতা চেয়েও আর কিছু বলতে পারছে না। ফারিসের কথার পিঠে কথা বলার মতো কোনো শব্দই খুঁজে পাচ্ছে না যেন। আর শেষ কথাটা, তুমি, সম্বোধনটা আদ্রিতার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে।
ফারিস দীর্ঘশ্বাস ফেললো, কপাল চুলকে বলল। আদিতা রাত কিন্তু অনেক হয়েছে, দাঁড়িয়ে না থেকে বাড়ি যান। ছলছল দৃষ্টি নিয়ে তাকালো ফারিসের দিকে, নরম গলায় প্রশ্ন করল। আমার কথা কি একটুও শোনা যায় না ফারিস? তড়িৎ উত্তর এলো ফারিসের। আগে হলে যেত, এখন যায় না। মানুষ মাত্রই তো ভুল করে। আপনি তো ভুল নয়। জানি অন্যায় করেছি। জানেনি যখন তখন বলছেন কেন? আমি একটু সময় নিয়ে কিছু কথা বলতে চাই। মিনতির সুরে সুধায় আদ্রিতা। ফারিস শোনে না, গম্ভীর এক আওয়াজে বলে। আমার মনে হয় না আমাদের আর কোনো কথা বলার মতো কথা থাকতে পারে। আমার তো কিছু বলার আছে। কিন্তু আমার শোনার শক্তি নাই। এত ঘৃণা? মলিন হাসে ফারিস, বলে। ফারিস মানুষটাই ঘৃণা। না। হেসে ফেলে ফারিস। এবারের হাসিটায় খানিকটা শব্দ হয়ে পটে। ফারিস বলে। ফারিসকে ঠকানো যায়, তার সাথে মিথ্যা অভিনয় করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আদ্রিতা আবারও চুপ হয়ে গেল। ফারিস চায় তার পানে, মৃদুস্বরে আওড়ায়। আপনার কি মনে আছে ডাক্তার ম্যাডাম, আপনাকে একদিন হসপিটাল বসে আমি একটা প্রশ্ন করেছিলাম? চকিত চাইলো আদ্রিতা, চাইলো ফারিসের চোখের দিকে। কি নিদারুণ বিষণ্ণ মাখা সেই চোখ জোড়ায়। আদ্রিতা প্রশ্ন করে। কোন কথা? ফারিস সময় নেয় না, শান্ত স্বরে বলে। আপনি জিজ্ঞেস করেছিলাম আমাকে কি ভালোবাসা যায় ডাক্তার ম্যাডাম। থমথমে মুখটা তড়িৎ কেঁপে উঠল আদ্রিতার। বিস্মিত নজরে চোখের পলক ফেললো বার কয়েক, হাত কচলালো মুহূর্তে। ফারিস দেখলো, বলল। সেদিন আপনার উত্তর কি ছিল তা কি আপনার মনে পড়ে? আদ্রিতা মাথা নুইয়ে ফেলে আবার, যার অর্থ তার মনে আছে। ফারিস বলে উঠে তৎক্ষণাৎ। আপনি উত্তরে বলেছিলেন পৃথিবীর সব মানুষকে ভালোবাসা চায়, শুধু সেই মানুষটাকে ভালোবাসার মর্মতা বুঝতে হয়। এখন প্রশ্ন হলো, আমি কি তবে মর্মতা বুঝিনি? আদ্রিতা কিছু বলে না। ফারিস চুপ থাকে না, আবার বলে। আজ আপনি সত্যি সত্যি প্রমাণ করে দিলেন ফারিসকে ভালোবাসা যায় না। ফারিসরা কারো ভালোবাসার পাওয়ার যোগ্যই হয় না বোধ হয়। করুণ শোনালো ফারিসের শেষ কণ্ঠস্বর। তার কথা বোধ হয় আবার আটকে আসছে। আদ্রিতা এবার মুখ খোলে, লজ্জিত স্বরে বলে। আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য ফারিস। ফারিস নিজেকে সামলায়, বলে। তাহলে কি করে ঠকালেন বলুন তো? আমায় কি একবার পুরো কথা শেষ হওয়ার আগে ফারিস হাত দেখিয়ে থামিয়ে দেয় তাকে, বলে। ক্ষমা শব্দটা ব্যবহার করবেন না, ওইটা শুনতে ইচ্ছা করছে না। আপনি বাড়ি যান। আদ্রিতা গেল না। আদিবের গাড়ি আসলো তখন। ফারিস তাদের গাড়িটা দেখতে পেয়ে ছুটে গেল সেদিকে। আদ্রিতা তার পানি চেয়ে অতঃপর আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। ফারিস আর আদিব আদ্রিতাকে দেখলো, কিচ্ছু বলল না, চুপচাপ চলে গেল। আদ্রিতা বিস্মিত মন ভাঙা মন নিয়ে দাঁড়িয়ে, চোখ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিচে। আজ মৃদুলের বিয়ে, তুমুল হয়েছে আর গান বাজনা হচ্ছে বাড়ির ভেতর। বড় বড় বাস ভাড়া করা হয়েছে বরযাত্রীদের যাওয়ার জন্য। মৃদুলের জন্য স্পেশাল ফুল সাজানো গাড়ি। সেই গাড়ি করে যাবে আদ্রিতা, মুনমুন, রনি, আশরাফ, মৃদুল আর চাঁদনি। গাড়িটা বড় সড়ো। আদ্রিতা ভারী একটা লেহেঙ্গা পরেছে, চুলগুলো খোলা, মুখে মলিন হাসি ঝুলছে। বাকিরাও সেজেছে খুব। মৃদুলের কুজিনও আসছে পেছনের গাড়ি করে। মৃদুল ওরা গাড়িতে বসতে গাড়ি চলতে শুরু করলো। মৃদুল টিস্যু দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলা। দোস্তরা, আমার না খুব নার্ভাস লাগতেছে, গাড়ি থেকে নাইমা যাবো নাকি? আশরাফ চোখ কুচকে ফেলল। সে গাড়ি চালাচ্ছে। আশরাফ লুকিং গ্লাস দিয়ে এক পলক তাকালো মৃদুলকে দেখে, বলল। মৃদুলের বাচ্চা, সেদিনের মতো যদি আজকে অজ্ঞান টজ্ঞান হোস তো দেখিস বাড়ি এসে তুমুল পিটামো। আশরাফের কথা শুনে গাড়ি কাঁপিয়ে হাসলো সবাই। আদ্রিতাও হাসলো খানিকটা। মৃদুল কাজু মাঝে হয়ে বলল। ওদিন কি আমি ইচ্ছে করে অজ্ঞান হয়েছিলাম নি? ওটা তো জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। ওই অ্যাক্সিডেন্ট আজ যেন না ঘটে চান্দু। রনির গম্ভীর আওয়াজ। এই তোরা থামবি? বেচারা বিয়ে করতে যাচ্ছে, এত শাসন না করলেও চলবে। চাঁদনি কথাটা বলে মৃদুলের কাঁধে হাত দিল। মৃদুল মায়া ভরা দৃষ্টি নিয়ে তার পানে চেয়ে রইল, যেন এই মুহূর্তে তার সবচেয়ে কাছে বন্ধুই চাঁদনি। প্রচুর হুল্লোড় আর হাসি তামাশা নিয়ে গাড়ি ছুটে চলল মৃদুলের শ্বশুর বাড়ি। আদ্রিতাও নিজেকে তাদের মধ্যে জড়িয়ে নিল। প্রায় পাক্কা 2 ঘন্টা পর গাড়ি এসে থামলো আহসান মঞ্জিলের সামনে।
আহসান নীলিমার বাবার নাম। মৃদুলের গাড়ি দেখে কেউ একজন ছুটে গেল ভেতরে, চিল্লাতে চিল্লাতে বলল, বড়াইছে বড়াইছে। মৃদুলের বুকটা কেঁপে উঠল আচমকা। সে বুকে হাত দিয়ে বলল, আমার কুলজা কাবে ভাই। আদ্রিতা মাথায় চাটি মারলো তার, বলল, এত নাটক করিস না, ভাবি বইসা আছে। ভাবির কথা শুনতেই মৃদুলের মাঝে সাহস চলে আসলো। বেশ ভাব নিয়ে বলল মৃদুল। প্রথমবার বিয়ে করছি না, একটু নাটক না করলে চলে? আশরাফ হেসে বলল, বুঝছি, এবার চল হাদা। গেটের কাছে আসতে বাধায় এসে দাঁড়ালো নয়নতারা সহ আরো কিছু মেয়ে পক্ষরা। তাদের একটাই কথা, 20,000 টাকা না দিলে জামাইকে ভেতরে ঢুকতেই দিবে না। তা নিয়ে বেশ তর্কতর্কি হচ্ছে আশরাফ আর নয়নতারার মধ্যে, আর বাকিরা মজা নিচ্ছে। রুম চলে আধার, ঘুটঘুটে অন্ধকার বলে যাকে, অথচ বাইরে তীব্র রোদ। বদ্ধ একখানা রুম, চেয়ারে বসে আছে কেউ, হাতে খালি মদের গ্লাস, গায়ে জড়ানো ধূসর রঙের পাঞ্জাবি, মুখ ভর্তি দাঁড়িয়ে, কুচকুচে কালো চোখ, গায়ের রং ফর্সা, সুঠামদের অধিকারী এক সুদর্শন পুরুষ বলা যায়। তীব্র সেই অন্ধকারে বসে আছে লোকটি, রকিং চেয়ারে দুলছে। হঠাৎ মোবাইল বাজলো তার। চেয়ারের পাশে থাকা ছোট্ট টি টেবিলটার উপরে ফোনটা, লাইট চলছে। লোকটা বিরক্ত হলো, নীরবতা ভিড়ে হঠাৎ ছনছন তার পছন্দ হয়নি। লোকটা ফোন তুললো না। সেকেন্ড টাইম বাজতে একরাশ বিরক্তি নিয়ে ফোন তুলল। কিছু বলার পূর্বে অপর পাশে থাকা লোকটা আতঙ্কিত কণ্ঠে বলল, বস, 150 মেয়েদের মধ্যে একটা মাইয়া কম পড়েছে। মুহূর্তের মধ্যে মেজাজ তুঙ্গে উঠল তার। তীব্র রাগ নিয়ে তীক্ষ্ণ স্বরে আওড়ালো, কি করে কমলো? অপর পাশের মানুষটি ভয়ে ভয়ে বলল, বস, গলায় চাকু দিয়া পোজ দিয়ে নিয়েছে। লোকটি কিছু বলল না, চুপ থাকলো অনেকক্ষণ। এরপর শান্ত গলায় বলল, কালকের মধ্যে নতুন মেয়ে চাই আমার, বুঝেছো লতিফ? লতিফ মাথা নাড়িয়ে বলল, দেখতাছি বস, দেখতাছি। ফোন কেটে গেল 5 মিনিট, সব চোখ। এরপর ড্রয়ার থেকে ম্যাচের কাঠি বের করলো লোকটি, একটা জ্বালিয়ে কাছের মোমবাতিটি জ্বালালো। বিশ্রী এক হাসি দিয়ে বলল, ফারিস, আমি যে ফিরে এসেছি, এবার তোর কি হবে? প্রতিশোধের আগুন যে এবার দাও দাও করে চলবে। কথাটা বলে হাসতে লাগলো লোকটি, ঘর কাঁপানো এক ভয়ঙ্কর হাসি। তখনই নিরিবিলি বিকেল। ফারিস বসে আছে তার সিঙ্গেল সোফায়, চোখে মুখে বিষণ্ণ ভাব। আদিপ আসলো তখন, পাশে বসে বলল, ভাই একটা খবর আছে। ফারিস তাকালো আদিবের দিকে, বলল, কি খবর? আরশাদ জেল থেকে পালিয়েছে। ফারিস অবাক হলো না মোটেও। এই খবর সে আরো 2 মাস আগেই জেনেছে, অথচ আদিপ জানছে আজকে। ফারিস শান্ত স্বরে বলল, আদিপ জানি আমি। ভয়ার্থ কণ্ঠে বলল, এবার কি করবেন ভাই? ফারিসের তড়িৎ উত্তর, যেখান থেকে পালিয়েছে সেখানেই পাঠাবো। আপনার ক্ষতি করতে চাইলে? ভয় পেও না, কিচ্ছু হবে না। হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফারিস বলল, আদিপ তুমি কি চাঁদনির সাথে যোগাযোগ রাখছো না? আদিপ একটু ভরকায়, পর মুহূর্তে নিজেকে সামনে তড়িৎ জবাব দেয়, না। নিজের হাই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে আদ্রিতা। আজ বহুদিন পর এখানে এসেছে সে, ইচ্ছাকৃত নয়। বিকেলের দিকটায় খুঁটিনাটি বাজার করতে বেরিয়েছিল আদ্রিতা। কাল মৃদুলের বিয়েতে বেশ আনন্দ হইচই করেছে তারা। নয়নতারা আর আশরাফের সাথে বেশ ভাব জমেছে। আসার সময় ফোন নাম্বারও আদান প্রদান হয়ে গেছে। আদ্রিতা খুশি, যাক, তাদের ফ্রেন্ড গ্রুপের শেষ সিঙ্গেল ছেলেটাও মিঙ্গেল হওয়ার লাইনে ঢুকেছে। চাঁদনির জন্য খারাপ লাগছে আদ্রিতার। সে শুনেছে আদিপ তার সাথে কথা বলছে না, কারণ কি তাও বলছে না। তবে আদ্রিতা জানে এর কারণ কি, কি করবে ভেবে পায় না। আদ্রিতার যে ফারিসের সাথে সম্পর্ক ছিল বা তাদের ভিতরকার যে ঘটনাগুলো ঘটেছে তার কিছুই আদ্রিতার বন্ধুমহল জানে না। আদ্রিতা বলেনি আর বলতেও চাইছে না। কি বলবে তাও একটা প্রশ্ন। নিজের উপর অত্যাধিক ঘৃণা ধরছে আদ্রিতার। বৃত্তিষ্ঠার সবকিছু শূন্য শূন্য লাগে। আদ্রিতা চেয়েও কিছু করতে পারছে না। ফারিস তাকে শুনতেই চাইছে না। ফারিসের উপর আদ্রিতার এসব নিয়ে কোনো রাগ বা ক্ষোভ নেই। যা আছে সেটা হলো খারাপ লাগা, ইমোশন। ফারিসের জায়গায় আদ্রিতা থাকলেও সেম কাজ করতো, কিন্তু আদ্রিতা ফারিসকে কি করে বোঝাবে যে আদ্রিতা এতদিন যা করেছিল তা অভিনয় ভেবে করলেও কোনোটাই অভিনয় ছিল না, সত্যিকারের ভালোবাসা ছিল। সেই গভীর রাতের
কনকনে শীতের মাঝে আগুন নিয়ে বসে থাকা সুন্দর মুহূর্তগুলো যেন এখনো আদ্রিতার চোখে ভাসে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো আদ্রিতার। আদ্রিতা বন্ধ থাকা স্কুলটার দিকে তাকিয়ে রইল। তার শৈশবের কত কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল নিয়ে। কত হাসি তামাশা হুল্লোড়। ইস, আনমনা হেসে উঠল আদ্রিতা, যাকে বলে দুঃখের মধ্যেও হাসে। কাল মৃদুলের বউ ভাত আদ্রিতাদের সকাল সকালে যেতে বলেছে সেখানে। আপাতত হসপিটাল থেকে 3 দিনের ছুটি নেয়া। আদ্রিতা আর দাঁড়ালো না। বিকেল হয়েছে, বাড়ি ফেরা দরকার। আদ্রিতা উল্টো দিকে হাঁটা ধরল। আদ্রিতার বাড়ি এদিকে নয়, অথচ আজ আনমনা হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলো। এলাকাটা খুব নিরিবিলি, বিশেষ করে 4টার পর। পুরো স্কুল ফাঁকা থাকে আর আশপাশটাও। আদ্রিতার যেতে যেতে মনে পড়লো এই পথ দিয়ে একসময় কাঁধে স্কুল ব্যাগ, গায়ে ইউনিফর্ম জড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরত। তখন আদ্রিতারা এই কাছেই একটা দোতলা বাড়িতে ভাড়া থাকতো। এখন নিজেদের বাড়ি হয়েছে, বাবা করেছেন, সেখানেই থাকে। স্কুল থেকে বেশ দূরে তাদের অবস্থান। আদ্রিতা পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে আস্তে আস্তে হাতে বাজারের ব্যাগ নিয়ে চলল। চারপাশ চুপচাপ। হঠাৎ আদ্রিতার মনে হলো কেউ বুঝি তার পেছন পেছন আসছে। আদ্রিতা পেছনে ঘুরে চাইল, কিন্তু না, কিছুই নেই, সব ফাঁকা। খুব একটা ভাবলো না সে। হাঁটা তুললো। আবারও শোনা গেল কারো পায়ের পদধ্বনি, তাও একজন না দুজনের। আদ্রিতা আবারও হলো, কিন্তু কাউকেই দেখা গেল না। হয়তো মনের পর। আদ্রিতা হাঁটতে আরো একটা গলির ভিতর থেকে 2টো ছেলে বের হলো। কাউকে ফোন করলো। গলির মুখে গাড়ি নিয়ে আই, বলির পাঠা পাইয়া গেছি। কথাটা আর বলেই আদ্রিতার থেকে দূরত্ব নিয়ে ওর পিছু পিছু হাঁটলো। আচমকাই গা ঘেঁষে একটা গাড়ি থামতে আদ্রিতা চমকে ওঠে, ঘাবড়ে গেল খানিকটা। হাত ফসকে পড়ে গেল হাতের ব্যাগটা। ব্যাগ থেকে পড়ে গেল কিছু আলু পেঁয়াজ। আদ্রিতা বিচলিত হয়ে নিচে বসে সেগুলো উঠাতেই ব্যস্ত ছিল। গাড়ি চালিত মানুষের দ্রুত গাড়ি থেকে নামলো, হতভম্ব স্বরে বসে পড়ল। আপনি ঠিক আছেন তো? আসলে আমি পুরো কথা শেষ করার আগে আদ্রিতাকে দেখে চোখ মুখ খিচে ফেললো আদিব। কারণ গাড়ি চালক আর কেউ নয়, আদিবই ছিল। আদ্রিতাও তার দিকে তাকিয়ে বলল, আদিব। আদিব উঠে বিনা বাক্যে হাঁটা ধরল। আদ্রিতা দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আদিব ভাইয়া যাবেন না প্লিজ? আদিব একটু দাঁড়িয়ে আবার হাঁটা ধরল। আদ্রিতা অসহায় ন্যায় বলল, প্লিজ ভাইয়া যাবেন না। খুবই কণ্ঠস্বর করুণ আদ্রিতার। আদিবের মায়া হলো, সে দাঁড়ালো। আদ্রিতা দৌড়ে গিয়ে আদিবের মুখোমুখি দাঁড়ালো, বলল, আমি জানি আমি অন্যায় করেছি, তবুও আমার সাথে কি একটু কথা বলা যায় না? আদিব আর ফারিসের মতো করে বলতে পারলো না, না যায় না। না, সে করুণ দৃষ্টি ফেললো আদ্রিতার দিকে। মেয়েটার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আদ্রিতার দারুণ অনুতপ্ত। আদিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এত কিছু তো করলেন, আর কি করতে চান? আদ্রিতা কেঁদে উঠলো হঠাৎ। আদিব ভাবাচাকা খেয়ে গেল তাতে। উত্তেজিত হয়ে বলল, আরে আরে কাঁদছেন কেন? আদ্রিতা কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি আপনাদের কি করে বোঝাবো যে আমি ফারিসের সাথে অভিনয় করিনি? আদিব অবাক হলো খুব। কথার অর্থ না বুঝে বলল, মানে? আদ্রিতা উত্তর দিতে পারলো না। তার চোখ দিয়ে অজস্র হারে পানি পড়ছে। আদিব কি করবে বুঝতে পারছে না। দ্রুত গাড়ির কাছে ছুটে গেল। গাড়ির ভেতর থাকা পানির বোতল এবার এনে এগিয়ে আসলো আদ্রিতার দিকে। পানিটা এগিয়ে দিয়ে নরম গলায় বলল, খান। আদ্রিতার পানির বোতল নিল, ঠকঠক করে পানি গিলে বলল, ধন্যবাদ। আদিব আর আদ্রিতা গিয়ে বসলো সামনের ফুটপাতের রাস্তার উপর। আদিবের গাড়ির পাশে। আদিব শান্তভাবে জিজ্ঞেস করল, বলুন কি হয়েছে? আদ্রিতা ছলছল নয়নে আদিবের দিকে তাকিয়ে বলল, আদিব আমায় কি একবার ক্ষমা করা যায় না? জবাব দেয় না। আদ্রিতা আবারও বলতে থাকে, আমি মানছি ভুল করেছি, মানুষ মাত্রই তো ভুল হয় বলুন। ওই পুলিশ অফিসার আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করে কাজটা করতে বলেছিল। আমি 1000 বার বারণ করেছি, কিন্তু শুনতে চাইনি। আমার ফারিসকে প্রথম থেকেই পছন্দ ছিল। সেই যে এক পশলা জুম বর্ষায় সে আহত অবস্থায় আমার হসপিটালে এসেছিল, সেদিন থেকেই লোকটার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড সব আমার ভালো লেগেছিল প্রথম দিনই। কিন্তু ওই দিন আমি আতঙ্কিত হয়ে যাই। উনি আমার পিঠে ছুরি বসিয়ে কিছু মানুষকে মিথ্যা বলতে বলে সে এখানে আসেনি।
আমি আতঙ্কিত হয়ে মিথ্যা বলি। পরদিন সকালে খবরে দেখানো হয় এক মাফিয়া হসপিটালে ঢুকে। আপনি বলুন আমার কি খটকা লাগবে না? এর জন্য বন্ধুদের ওনার কথা বলতেই তারা আমায় পুলিশ স্টেশন নিয়ে যায়। জানি উনি কোনো মাফিয়া টাফিয়া কিছু না, একজন ঔষধ কোম্পানির মালিক। ওই দিন প্রথম অনুতপ্ত হই, তারপর উনি আমায় ধরে নিয়ে যায়। আমাদের কক্সবাজারে সাক্ষাৎ হয়। ওনার সাথে আমার যতবার দেখা হয় আমি ততবারই মুগ্ধ হতাম। দারুণ ভালো লাগতো ওনাকে, ওনার রাগটাকে। আলাদা অনুভূতিও তৈরি হয় ওনার প্রতি। কিন্তু আমি বুঝতে পারিনি আমি ওনাকে ভালোবাসতে শুরু করেছি। যেই মুহূর্তে আমি বিষয়টা বুঝবো সেই মুহূর্তেই কিশোরের আগমন। ওনার কথা শুনে আমি ফারিসের সাথে একটু ঘনিষ্ঠ হই। আমি নিজের দিক থেকে তার সাথে কাটানো মুহূর্তগুলোকে অভিনয় করছি ভাবতাম, কিন্তু ওগুলো আসলে অভিনয় ছিল না। প্রতিটি মুহূর্ত আমার ভিতর থেকে আসা চরিত্র ছিল। আমি অভিনয় করছি ভাবলেও আমি অভিনয় করিনি। ফারিসের সাথে কাটানো সময়টুকুতেই আমার কোথা থেকে মনে হয়নি খারাপ সে বা মাফিয়া। তার সাথে মেশার আগেও আমি জানতাম না সে আদতেও মাফিয়া কিনা। এখনও তো জানি না, তবে আমি বিশ্বাস করি ফারিস কোনো মাফিয়া নয়। আমাদের বিচ্ছেদ ঘটার 2 দিন আগে থেকে ফারিস আমায় কিছু বলবে বলেও বলছিল না। আমি ভেবেছিলাম সেই কথাগুলো যদি মাফিয়া রিলেটেড কোনো কথা না হয়, কিশোরকে তার রেকর্ড শুনিয়ে মুখের ওপর বলবো। বিশ্বাস হলো আপনার আমার ফারিস কোনো মাফিয়া নয়? এরপর আমি আর ফারিস বিয়ে করে সুখে থাকতাম, কিন্তু তার আগে আমি এগুলো সব বলতাম। কিন্তু দেখেন কি করে সবটা এলোমেলো হয়ে গেল। আমি শুরুটা অভিনয় দিয়ে করলেও কোনোটাতেই অভিনয় ছিল না। আমি কি করে বুঝাই ফারিসকে? আমার খুব কষ্ট হয় আদিব। আমি সত্যি ফারিসকে ভালোবাসি, তার সাথে সারা জীবন কাটাতে চাই, বাঁচতে চাই নতুন করে। বলতে বলতে আবারও কেঁদে ওঠে আদ্রিতা। আদিব কি বলবে বুঝতে পারছে না। তার কি সান্ত্বনা দেওয়া উচিত নাকি রাগ দেখানো উচিত বুঝতে পারছে না। আদিব স্নেহময় হাতে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে বলল, কি বলবো সত্যি বুঝছি না। আদ্রিতা ছলছল নয়নে তার পানে তাকিয়ে বলে, আমায় কি একবার ক্ষমা করা যায় না? আদিব উত্তর দিতে পারে না। তার ফোন বাজে। একটা এমার্জেন্সি কাজের জন্য এদিকে এসেছিল আদিব। ফারিসের আসার কথা থাকলো, শেষ মুহূর্তে হঠাৎ মত বদলায়। আদিবও জোর করেনি। আদিব বসা থেকে উঠে দাঁড়ায়, বলে, আমার যেতে হবে। আদ্রিতাও বারণ করে না, চোখ মুছে বলে, লাস্ট একটা কথা বলবো ভাইয়া। আদিব মাথা নাড়িয়ে বলে, বলুন। আদ্রিতাও উঠে দাঁড়ায়, মায়া ভরা কণ্ঠে বলে, আমার জন্য চাঁদনিকে ছাড়বেন না ভাইয়া। ও এসব বিষয় কিছু জানে না, কিছু না। শুধু ও না, আমার বন্ধু বান্ধব কেউই এসবের কিছু জানে না। আমার জন্য ওকে শাস্তি দিবেন না। আদিব এবার এ কথার উত্তর দেয় না, ছোট্ট করে বলে, ভালো থাকবেন। বিনিময়ে মৃদু হাসে আদ্রিতা। আদিব গাড়িতে উঠে বসে। তার ওই দিকে যেতে হবে, না হলে আদ্রিতাকে সে বাড়ি পৌঁছে দিত। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে চলে গেল আদিব। আদ্রিতাও আর বসে রইল না। সন্ধ্যা নামবে, তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে। আদ্রিতা তার ব্যাগটা নিয়ে হাঁটাতে হলো। এতক্ষণ পর সামনের মেয়েটাকে একা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল পেছনের ছেলে দুটো। এতক্ষণ তারা গলির মুখে লুকিয়েছিল। আদিবের গাড়িটা গলির মুখটা ছাড়তে আচমকা আরেকটা বড় গাড়ি এসে থামলো আদ্রিতার মুখোমুখি। আদ্রিতা কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে তাকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে গেল গাড়িতে। হাত থেকে বাজারে ব্যাগ পড়ে গেল নিচে। আদ্রিতা চেঁচানোর আগেই মুখে রুমাল চেপে ধরলো আগন্তুকরা। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে গাড়ির ভিড়ে। ধীরে ধীরে চারপাশটা হয়ে গেল অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। বেশ কয়েকদিন পর আজ নিজের ঔষধ কোম্পানিতে পা রেখেছে ফারিস। এতদিনের সব ঝামেলার জন্য এই দিকটায় খুব একটা নজর পড়েনি তার। ফারিস জোরে জোরে নিঃশ্বাস ফেললো, এরপর আস্তে আস্তে ঢুকে গেল ভেতরে। প্রকৃতি তখন সন্ধ্যার দখলে, অন্ধকার নেমেছে ধরণীতে। আজই তাকে রাখা হলো একটা বন্ধ ঘরে। তার মাথাটা এলানো ছিল কারো কাঁধে। আদ্রিতার হুঁশ ফিরল। সে আস্তে আস্তে বসা তার এলিয়ে যাওয়া মাথাটা উঠালো। অন্ধকারের মতো ঝাপসা ঝাপসা লাগছে চারপাশ। কিছু সময় এগোতে আদ্রিতার কাছে চারপাশটা পরিষ্কার হলো। তার হাত বাঁধা। আদ্রিতা আশপাশ দেখলো, অনেক মেয়েদের আর্তনাদ শোনা যাচ্ছে। চকিত চমকে উঠল আদ্রিতা। এখানে সে একা নয়, তার মতো আর অসংখ্য মেয়ে আছে। আদ্রিতার পুরো বিষয়টা বুঝতে
কিছু সময় লাগলো। তার মানে সে অপহরণকারীদের নিকট বন্দী। আদিতা তার পাশের মেয়েটিকে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, আমি এখানে এসেছি কতক্ষণ হয়েছে? মেয়েটিও উত্তর দিল। আশেপাশের মেয়েরা কাঁদছে। তাদের চিৎকারে আদিতার বুকের ভেতরটা কামড়ে উঠল। এ কোথায় এসে পৌঁছালো? একটা মেয়ে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, আমাগো সাইরা দে শয়তানগুলো, তোগো কোনোদিনও ভালো হইব না। আমাগো স্যার শয়তান। তার কথা শুনে একজন এসে দরজা খুলল। সজোরে মেয়েটির গালে থাপ্পড় মেরে বলল, শালি, ছাইরা দেওয়ানোর জন্য বুঝি ধৈর্য আনছি তোগো। আর লোকটার কথা শুনে মুখে থুথু মারল। থাপ্পড় খাওয়া মেয়েটি চেঁচিয়ে বলল, তোগো কোনোদিনও ভালো হইব না, কোনোদিনও না। লোকটা রেগে গেল। তড়িৎ হাতে থাকা একটা ইঞ্জেকশন পুশ করে দিল মেয়েটার ঘাটে। সঙ্গে সঙ্গে মেয়েটি এলিয়ে পড়ল নিচে। বাকি সবাই আটকে উঠল এমন ঘটনা দেখে। আদ্রিতা স্থির দৃষ্টিতে তাকিয়ে। লোকটা চলে গেল। দরজা আটকে দিল ভেতর থেকে। আদ্রিতার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপরেও এই মেয়েগুলোর আর্তনাদ যেন আরো ধারালো বিচ্ছে কানে। আদ্রিতা চেঁচিয়ে উঠল হঠাৎ, কড়া কণ্ঠে বলল, তোমরা কাঁদছো কেন? থামো। কেউ থামলো না। আদ্রিতার বিরক্তিতেই মাথা ধরেছে। সে আবার চেঁচিয়ে বলল, কাঁদছো কেন? থামো বলছি। এবার থেমে গেল সবাই। আদ্রিতা বলল, আমরা এখানে কতগুলো মেয়ে আছি? একটা মেয়ে বলল। আদ্রিতা তোমারে লইয়া 150। চুপ থাকলো কিছুক্ষণ, এরপর প্রশ্ন করল, তাদের কি আলাদা আলাদা ঘরে রাখা? রোগা মতো মেয়েটি বলল, হ্যাঁ, প্রত্যেক ঘরে মনে হয় 20 জন কইরা। আদ্রিতা শুনে আটকে উঠল। কি করবে ভেবে পায় না, কিন্তু কিছুতে একটা করতেই হবে। রাত তখন একটা। হন্তদন্ত হয়ে গাড়ি ড্রাইভ করছে ফারিস। তার পাশে আদিব। মূলত আদ্রিতাকে খোঁজার জন্যই তারা বেরিয়েছে। সেই সময় আদিব গলির মুখ থেকে বের হওয়ার পূর্বে গাড়ি ডান পাশে লুকিং গ্লাসে দেখেছে দুটো ছেলে আদ্রিতাকে তুলে নিয়েছে। সেই সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরায়। কিন্তু আদিব যতক্ষণে আসে ততক্ষণে আদ্রিতাকে নিয়ে চলে যায় আগন্তুকরা। আদিব পিছু নেয় গাড়িটি। শেষ মুহূর্তে এসে গুলিয়ে ফেলে। আদিব সেই মুহূর্তেই ফারিসকে কল করে। ফারিস সব শুনে ছুটে আসে। আদ্রিতা আদিবকে বলা সব কথাও ফারিসকে বলে। ফারিস সেই বিষয়ে কোনো ভারাক্রান্ত নেই। এই মুহূর্তে তার একমাত্র কাজ হচ্ছে আদ্রিতাকে খুঁজে বের করা। সেই সন্ধ্যা থেকে খুঁজছে। পুলিশকেও বলা হয়েছে সবটা। কিশোর নিজেও এই নিখোঁজ কেসটা নিয়ে এসে। ফারিস আদিবকে বলল, গাড়ির নাম্বার সঠিক ছিল তো আদিব? জি ভাই। গাড়ির কালার কি সাদাই ছিল? জি। আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে পৌঁছতে পৌঁছতে হঠাৎ আদিব বলল, ভাই এখানে থামান। ফারিস থামল। আদিব গাড়ি থেকে নামলো দ্রুত। এগিয়ে গেল কাছে এক জঙ্গল ভিড়ে গাছের আড়ালে। সেখানে একটা গাড়ি রাখা। এর আগেও এমন গাড়ি কয়েকটা দেখেছে, কিন্তু নাম্বার মেলেনি। আদিব তার মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে পুরো গাড়িটা দেখলো। নাম্বার চেক করে বুঝলো এটাই সেই গাড়িটা। ফারিস গাড়ি থেকে নেমে দ্রুত এগিয়ে আসলো। বলল, কিছু দেখলে আদিব? আদিব ফারিসের দিকে তাকিয়ে বলল, ভাই এই গাড়িটাই। তুমি শিওর আদিব? জি ভাই। জি ভাই, ডাক্তার ভাবিকে এই গাড়িতেই নিছে। ফারিস আদিবকে 1 সেকেন্ড দাঁড়াতে বলে গাড়ির কাছে গেল। গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখা পিস্তলটা নিল। এরপর আদিবকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সাবধানে আসো। আদিব শুনল, ভয় পেল, চলল ফারিসের পিছু পিছু। কিছুদূর এগোতেই হঠাৎ নজরে আসলো একটা পুরনো বাংলো বাড়ি, চারপাশ আটকানো। ফারিস কৌতূহলী এগিয়ে গেল। আদিব ভয়ে কাঁপ। সে ফারিসের শার্টের কোনা ধরে শুকনো ঠোপ কিল্ল বলল, ভাই ভিতরে যাওয়া কি ঠিক হবে? কোনো ভূত টুত থাকলে? আরে ভূত বলতে কিছু নেই, মানুষই ভূত, বুঝছো? আর শার্ট না ধরে হাত ধর, শার্টটা ছিঁড়ে গেলে। লজ্জায় পড়ল আদিব। শার্ট ছেড়ে হাত ধরল ফারিসের। আদিব যে কেন এত ভীত আদিব নিজেও জানে না। ফারিসের মতো একটা মানুষের সাথে চলাফেরা তার, অথচ আজও একটু ভয় কমল না। ফারিস সরাসরি বাংলোর দরজার সামনে দাঁড়ালো। তালাবদ্ধ। ভেতরে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আদিব সাইড করে দাঁড়ালো। ফারিস মোবাইলের আলো দিয়ে আশপাশ দেখলো। একটা বড় ইট নিয়ে মারতে লাগলো তালাতে। তালাটাতে খুব বেশি জোর লাগাতে হলো না। 4-5টা বাড়ি মারতে খুলে গেল। দরজা খুলতে ফারিসের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো। বিশাল এক রুম। তার চারিদিকে অনেকগুলো দরজা, যার প্রত্যেকটা খোলা। ফারিস হতাশ হলো।
তার কেন যেন মনে হলো সে আসতে দেরি করেছে। আদ্রিতা এখানেই ছিল, কিন্তু এখন নেই। আদিব দরজার হাতড়ে তখনই ভিতরে ঢুকলো, আশপাশে কাউকে না দেখেই বলল। বাড়ি দেখে ফাঁকা। ফারিসের হঠাৎ চোখ গেল নিচে পড়ে থাকা একটা কানের দুলের দিকে। কানের দুলটা আদ্রিতার, বোধহয় টেনে নিয়ে যাওয়ার সময় খুলে গিয়েছিল। ফারিস এটা বেশ কয়েকবার আদ্রিতার কানে দেখেছিল। তার মনে আছে একবার আদ্রিতা বলেছিল এটা তার মায়ের দেয়া। ফারিসের নিজের উপর রাগ উঠল। আর কতক্ষণ আগে আসতে পারতো না এখানে? দূর থেকে ট্রাক যাওয়ার শব্দ শোনা গেল। ফারিস উঠে দাঁড়ালো দ্রুত, আদিবকে বলল, কিশোরকে কল করে এখানে আসতে বলো আদিব, আমরা বোধহয় খুব দেরি করিনি। আদিব শুনল। ফারিস তৎক্ষণাৎ বের হলো বাংলোর ভেতর থেকে। আদিবও গেল তার পেছন পেছন। কল করলো হাঁটতে হাঁটতে। গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে যে একটা ট্রাক বের হলো রাস্তায়। ট্রাকের ভেতর আছে 50টা মেয়ে, যাদের সবারই হাত পা মুখ বাঁধা। আদিতা কিছু করতে পারেনি। তার করার কিছুই ইচ্ছে থাকলেও সে ব্যর্থ হয়েছে। সবসময় নিজের কাছে ইঞ্জেকশন সহ নানাবিধ ঔষধি নিয়ে ঘুরলেও আজ সময়ের সময় তার কাছে কিছুই ছিল না। ব্যর্থ আদ্রিতা। তার নিজের উপরই রাগ হচ্ছে এখন। চোখ বেয়ে পানি পড়ছে আদ্রিতার। আর বুঝি ফারিসের নিকট যাওয়া হলো না। চোখে ঝাপসা দেখছে আদ্রিতা। হঠাৎ গাড়িতে ব্রেক কষা হলো। গাড়ি থেমে গেল। সব মেয়েরা একত্র হয়ে একদিকে হেলে পড়ল। কর্নারে থাকা মেয়েগুলো ব্যথা পেয়েছে দারুণ। গাড়ি চালক বিরক্ত। হঠাৎ সামনে কেউ চলে আসায় ড্রাইভারের পাশে ছিল আরেকটা লোক, মুনিব। সেও বসে চুপচাপ। ফারিস এগিয়ে আসলো তখন। ফেক একটা পুলিশ অফিসারের আইডি কার্ড দেখিয়ে বলল, পুলিশ? এত রাতে ট্রাকে করে কি নিয়ে যাওয়া হচ্ছে? ঘাবড়ে গেল মুনিব। বলল, তেমন কিছু না সাব, গরুর খড়। ফারিস মানতে চাইলো না। মুনিবকে ইশারায় থামতে বলল। মুনিব নামল। আদিব চুপচাপ ফারিসের পাশে দাঁড়ানো। তার কপাল চুইয়ে ঘাম পড়ছে। ফারিস মুনিবকে বলল, আদিব ভেতরে কি আছে আমি দেখতে চাই। সাহেব গরুর খড়ই আছে। তাই দেখবো আমি। রতন, গাড়ির কাগজগুলো দেখো। চমকে উঠল। কোনো রকমে বলল, দেখতেছি স্যার। ড্রাইভারের কাছে গাড়ির কাগজ চাইলো আদিব। আর ফারিস গেল মুনিবের সাথে গাড়ির পেছনে, হুকুম দিয়ে বলল, গেট খোলো। মুনিবের মাথা চুইয়ে ঘাম পড়ছে। কি করবে বুঝছে না। এভাবে হুট করে পুলিশ চলে আসবে সেও বুঝতেও পারেনি। এদিকে আদ্রিতা যেন স্পষ্ট ফারিসের কণ্ঠ শুনতে পাচ্ছে। মুখ ফুটে কিছু বলবে তাও পারছে না। অসহায় লাগছে নিজেকে। ফারিস তীক্ষ্ণ স্বরে শোধায়, খোলো তাড়াতাড়ি, আমার কাছে সময় নেই। মুনিব বলল, গরুর খড়ই আছে সাব। এবার হুঙ্কার দিয়ে বলে উঠল ফারিস। মুনিব খাপড়ে গিয়ে দ্রুত দরজা খুলো। কিছু গরুর খড় পড়লো নিচে। ফারিস হতাশ হলো। খড়ের মধ্যে হাত দিল। এখানেও নেই আদ্রিতা। আদিব ছুটে আসলো তখন। গাড়ির কাগজ দেখিয়ে বলল, স্যার গাড়ির কাগজ। ফারিস একবার চোখ বুলালো। সে আর্তনাদ ভরা কণ্ঠে বলল, আপনি কোথায় ডাক্তার ম্যাডাম? ঠিক সেই মুহূর্তে ট্রাকের ভেতর থেকে বিকট এক শব্দ আসলো। আদিব, ফারিস, মুনিব তিনজনই চমকে উঠলো। ফারিস বলল, কিসের শব্দ হলো? মুনিব বলল, কই কিছু শব্দ নাই তো সাহেব। পরপর আরো দুবার শব্দ হলো। ট্রাকের ভিতর মেয়েরা যেভাবে পারছে শব্দ করছে। কেউ পা দিয়ে, কেউ হাত দিয়ে, কেউ মাথা দিয়ে। ফারিস দ্রুত ঘর সরানোর চেষ্টা করলো। মুনিব দৌড়ে দিবে, তখনই তাকে সাহস করে ধরলো আদিব। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো কিশোর। ড্রাইভারও পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পারেনি। কিশোর নাক বরাবর কয়েকটা ঘুষি মারল মুনিবকে। সামনে সাজিয়ে রাখা খড়গুলো সরাতে স্পষ্ট দেখা গেল বেশ কয়েকটা মেয়েদের মুখ, আর তাদের মাঝে আদ্রিতাকে। ফারিস চেয়ে নিল তার দিকে। আদ্রিতাও দেখলো, মলিন চোখ তার। একে একে মেয়েগুলো বের হলো। সবাই ফারিসকে ধন্যবাদ জানাচ্ছে। কেউ ভাইজান ডেকে কেঁদে ফেলছে। এই মেয়েগুলো বেশিরভাগ ইউনিভার্সিটিতে পড়া মেয়েরা, যারা বাবা মাকে ছেড়ে হোস্টেলে থাকে। এদের মধ্যে কিছু মেয়ে বিবাহিত ছিল। একটা মেয়ে ছিল যে উকিল হবে, সে লয়ের স্টুডেন্ট। মেয়েটার নাম তিশা। তিশা ফারিসের হাত ধরে কেঁদে কেঁদে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না এলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আমি একজন ল স্টুডেন্ট, খুব শীঘ্রই উকিল হব। আপনার জীবনে যদি কখনো প্রয়োজন পড়ে আমায় জানাবেন ভাইয়া। আমি আমার সর্বস্ব দিয়ে আপনায় সাহায্য করার চেষ্টা করব। ফারিস শুধু দেখলো মেয়েটাকে। গালে
5 আঙ্গুলের দাঁত, খুব বেড়েছিল বোধ হয়। ফারিস মেয়েটার মাথায় হাত বুলালো, বলল, ভালো থেকো সবসময়। মেয়েটি মিষ্টি হাসে। সব মেয়েদের কিশোরের হাতে তুলে দেওয়া হলো। এখানে টোটাল 50 জন মেয়ে ছিল। বাকিরা আরো 2টো ট্রাকে মনিবকে মেরে বাকিগুলোর হদিস পাওয়া যাবে। কিশোর এগিয়ে আসলো, বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারিস। ফারিস শাহ কিশোরের দিকে বলে, আপনি আগেই বলেছিলাম আমার পেছনে না ঘুরে আসল অপরাধীকে ধরুন। এসব কাজ আরশাদ করেছে, যে 2 মাস আগে জেল থেকে পালিয়েছে। আমার সেদিনের ট্রাকেও মেয়েও ওই রেখেছিল। কিশোর হাত মেলায় ফারিসের সাথে, বলে, ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, বাকিটা আমরা দেখে নিচ্ছি। বলে চলে যেতে নিলে কিশোর পরপরই দাঁড়িয়ে বলল, ডাক্তার সাহেবাকে পারলে ক্ষমা করে দিয়েন, ওনার কোনো দোষ নেই, আমি বাধ্য করেছিলাম তাকে। ফারিস কিছু বলে না। কিশোর চলে যায়। ফারিসের দৃষ্টি যায় ট্রাকের পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা ডাক্তার ম্যাডামের দিকে। কেমন মলিন মুখে তাকিয়ে আছে তার দিকে। ফারিস মনে মনে আওড়ায়, এভাবে কেন তাকান? আপনার চাহনি যে বরাবরই আমায় নিঃস্ব করে ছাড়ে। নিকোষ কালো আধারে ভরপুর চারপাশ, গাছের পাতা নড়ছে মৃদু। ফারিস চুপচাপ দাঁড়িয়ে, দৃষ্টি তার আদ্রিতার নুইয়ে রাখা মুখশ্রীর দিকে। সে কি এগিয়ে যাবে নাকি আদ্রিতা এগিয়ে আসবে? ফারিস গেল না, ঠায় দাঁড়িয়ে রইল। আদ্রিতা মাথা তুলে চাইল। ফারিসের আক্ষিদয় তখনও আদ্রিতাতেই নিবদ্ধ। আদ্রিতাই এগিয়ে আসতে লাগলো। ফারিস চেয়ে চেয়ে দেখলো শুধু আদিব দাঁড়ানো একটু দূরে। তার মনে হচ্ছে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, কিন্তু কোন দিক যাবে বুঝতে পারছে না। সব দিকেই জোনাক রাতের অন্ধকার। আদিবের ভয় লাগছে। আদিব ট্রাকের সামনে ঢাকনার পাশ দিয়ে নিচে বসল। পকেট থেকে মোবাইল আর ইয়ারফোন বের করলো। আদিব সবসময় তার পকেটে ইয়ারফোন রাখে, যদি কখনো লেগে বসে। আদিব ইয়ারফোন কানে গুছলো, আতুল কুচরি অন করে চোখ বন্ধ করে শুনতে লাগলো তা। আর কোনো প্যারা নাই। এমন ভূতের পরিবেশ এবার আদিব তুড়ি মেরে পার করে দিতে পারবে। আদিতা এগিয়ে এসে ফারিসের মুখোমুখি দাঁড়ালো। মাথা নোয়ানো তার প্রথম প্রশ্ন, আপনার কোথাও লাগেনি তো? ফারিস মৃদু হাসে, মলিন মুখে আওড়ায়, লেগেছে তো। আদিতা চোখ তুলে চাইল, তখন চিন্তিত কণ্ঠে বলল, কোথায় লেগেছে? ফারিস তার বুকের বাঁ পাশটা দেখিয়ে বলল, এইখানে। আদিতা ফারিসের কথার অর্থ বুঝতে পেরে বলল, আমায় কি একটিবার ক্ষমা করা যায় না ফারিস? ফারিসের তড়িৎ উত্তর, না। আদিতা ছলছল নানে তাকায় ফারিসের দিকে। লোকটা এত বেশি পাষাণ কেন? আদিতা আচমকায় জড়িয়ে ধরে ফারিসকে। ফারিস ঘাবড়ায় না, আদিতাকেও ধরে না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আদিতা তখন ফারিসের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন না ফারিস, বিশ্বাস করুন আমি আপনায় সত্যিই ভালোবাসি। আমি মানছি আমি ভুল করেছি, মানুষ মাত্রই তো ভুল হয় বলুন। ওই পুলিশ অফিসার আমায় ইমোশনালি ব্ল্যাকমেল করে কাজটা করতে বলেছিল। আমি 1000 বার বারণ করা সত্ত্বেও শুনতে চাইনি। আমি আপনাকে প্রথম থেকেই পছন্দ করতাম। সেই এক পশলা জুম বর্ষায় আহত অবস্থায় আমার হসপিটালে এসেছিলেন, তখন থেকেই আপনার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড সব আমার ভালো লেগেছিল প্রথম দিনই। কিন্তু ওই দিন আমি আতঙ্কিত হয়ে যাই। আপনার ছুরি ধরার বিষয়টা আমায় এলোমেলো করায়। এরপর আমাদের নানাভাবে দেখা হয়। আপনি আমায় তুলে নিয়ে যান কক্সবাজারে। আপনার সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত আমি মন থেকে অনুভব করি। বিশ্বাস করুন আমি জানতাম আমি আপনার সাথে অভিনয় করছি, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার সাথে বিন্দু মাত্র অভিনয় করিনি, যা করেছি মন থেকে। আমাকে ক্ষমা করে দিন না ফারিস, আমি আপনার বিয়ে করতে চাই, একসাথে সারা জীবন থাকতে চাই। আমি আর কোনো দিন আপনায় ঠকাবো না। আপনায় ঠকিয়ে আমি ভালো ছিলাম না ফারিস, আমি ঢুকরে ঢুকরে মরেছি এই কয়দিন। আমি তো ভেবেছিলাম আপনার সাথে বোধহয় আমার আর দেখা হবে না, কিন্তু হলো। আমায় একটিবার ক্ষমা করুন, আমি আর কোনো দিন আপনায় ঠকাবো না। প্লিজ ফারিস, এবার মতো ক্ষমা করুন। আদিতার আর্তনাদ পড়া কণ্ঠ, চোখে মেশানো জলস্রোত। ফারিস কিচ্ছু বলে না, পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে চুপচাপ। আদিতার কান্না থামে না। সে ফারিসের গলা ছেড়ে শার্ট চেপে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে যায়। এবার বুঝি পাষাণ ফারিসের মন গড়ল।
দু হাতে জড়িয়ে ধরল আদ্রিতাকে। আদ্রিতা অনুভব করে বলল, আমায় ক্ষমা করে দিয়েছেন ফারিস, আর ঘৃণা নেই তো মনে? ফারিস 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড চুপ থেকে শীতল স্বরে শুধায়, আপনি কি জানেন ম্যাডাম, যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। আমি ঘৃণা করার চেষ্টা করেছি, কিন্তু পরিশেষে দারুণ ব্যর্থ হয়েছি। আদ্রিতা খুশি হলো, তার নয়নজোড়া খুশিতে খিলখিলিয়ে উঠল। সে আরেকটু শক্ত বাঁধনে জড়িয়ে ধরল ফারিসকে। ফারিস অনুভব করলো আজ আদ্রিতা বুঝি পুরোপুরি তার সাথে মিশে যেতে চাইছে। ফারিস হেসে বলল, আবারও প্রেম আলাপের গল্প কি শুরু হবে? আদ্রিতা বলে, কেন নয়? হঠাৎ ফারিসের মনে হলো তার সব বলে দেওয়া উচিত। ফারিস বলে, আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরুন না ডাক্তার ম্যাডাম, আরো শক্ত করে জড়িয়ে ধরুন। আমি আপনাকে কিছু বলবো, কথাগুলো শোনার পর যদি আপনি আমায় ছাড়েন তবে আপনার মুক্তি চিরতরে, আর যদি না ছাড়েন তবে। পরেরটা আর বলল না ফারিস, থেমে গেল। আদ্রিতা বলল, তবে কি? না ছাড়ারটা তবে আজকে থাকুক, পরে বলবো। যা বলবেন তা খুব কঠিন। কঠিন কিনা জানি না, তবে জটিল দারুণ। আপনি বলুন, আমি শুনছি। আদ্রিতা ফারিসকে শক্ত করে ধরে। একটা মানুষকে জড়িয়ে ধরার অনুভূতি আজ যেন গভীরভাবে আঁকড়ে ধরেছে আদ্রিতাকে। ফারিস নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আমি সত্যি মাফিয়া আদ্রিতা, দেশ বিরোধী মাফিয়া। আদ্রিতা কথাটা গুরুত্ব দেয় না, বলে, মজা করছেন? ফারিসের তড়িৎ উত্তর, না সত্যি বলছি। সেদিনও আমি এই কথাই বলতে নিয়েছিলাম, আমি সত্যি মাফিয়া। সেদিন রাতের এক পশলা ঝুম বর্ষায় হসপিটালে ঢুকে পড়া মাফিয়াটি আমিই ছিলাম। কিশোর আমার সম্পর্কে আপনার যা বলেছে সব সত্যি। আমি একজন মাদক ব্যবসায়ী, এছাড়া আমার অনেকগুলো বেআইনি কারবার আছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম না সেদিন, আপনি পপি গাছের নাম শুনেছেন কিনা, যার ইংরেজি নাম হলো পাপাভের সোমনিফেরাম, যা দিয়ে আফিম তৈরি হয়। এছাড়াও এ থেকে মরফিন পাওয়া যায়। আমার দেশের কিছু জায়গায় পপি গাছ আছে, সে গাছের 2 প্রজাতি দিয়ে আমি আফিম আর মরফিন পাই, যার একটা দিয়ে নেশাদ্রব্য তৈরি হয় আর একটা দিয়ে ঔষধ। দেশের মানুষ আমাকে একজন ঔষধ কোম্পানির মালিক জানলেও আমি ঔষধের পাশাপাশি মরণ ব্যাধিও তৈরি করি, যাকে বলে এক হাতে মানুষ বাঁচাই আর এক হাতে মারি। আমি ভালো মানুষ নই। এবার আপনি চাইলে এই কথা কিশোরকে বলে দিতে পারেন, আমি কিছুই মনে করব না। কথাগুলো বলে থেমে গেল ফারিস। গতকাল আর এ কথা লুকিয়ে রাখবে? মিথ্যে দিয়ে জীবন শুরু করলে কখনো সেটা সুন্দর হয় না, তার চেয়ে বিষাদ ভালো। ফারিস কিছু সময় পর বুঝতে পারলো এত কিছু শোনার পর আদ্রিতা তাকে ছেড়ে দেয়নি, জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ফারিস বলল, আদ্রিতা। আদ্রিতার সঙ্গে সঙ্গেই বলল, চুপ থাকুন, আর কিছু শুনতে ইচ্ছে করছে না। যা এত বছর লুকিয়ে রেখেছেন আজ থেকেও লুকিয়ে রাখুন। আমি না হয় ভালোবাসার জন্য একটু স্বার্থপর হলাম। আমি কোনো মাফিয়া সাহেবকে চিনি না, আমি চিনি আমার মিস্টার বখাটিকে, যে কিনা একজন ঔষধ কোম্পানির মালিক। সময় চলতে থাকে, দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফারিস আদ্রিতার কথার পিঠে আর কিচ্ছু বলতে পারলো না। বেশ কিছু সময় পর আদ্রিতা ফারিসকে ছাড়ে। ফারিস তাকে আদ্রিতার দিকে বলে, একটু ভাবলেন না? আপনার বউ হব এত ভেবে আমার কি কাজ? চলুন, আমায় বাড়ি পৌঁছে দিবেন। ফারিস কথা না বলে আদ্রিতার দিকে তাকিয়ে থেকে এগিয়ে চলে। হঠাৎ ফারিসের মনে পড়ে তার সাথে আদিবও ছিল। ফারিস আদ্রিতার থেকে নিজের হাতটা ছাড়ালো, বলল, 1 সেকেন্ড। আদ্রিতা শুনলো ফারিস আশেপাশে তাকে ডাক দিল, আদিব। আদিবের সারা শব্দ নেই। ফারিস আতঙ্কিত হলো, আবার সে উচ্চ শব্দে ডাকলো, আদিব কোথায় তুমি? আদিব, আমি তোমায় ডাকছি আদিব। আদিবের এবারও সারা শব্দ পাওয়া গেল না, কারণ সে কানে ইয়ারফোন গুছে আয়তুল কুচি শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে রাস্তায়। ফারিস আরো 2-3 বার ডাকতে ডাকতে ট্রাকের চাকার কাছে এসে ঠেকল। আদিব বাচ্চাদের মতো ট্রাকের সাথে পিঠ ঠেকে ঘুমিয়ে আছে। ফারিস হাঁপ ছেড়ে বাঁচল, এই ছেলেটা আর বড় হলো না। আদ্রিতা এগিয়ে আসলো, তখন হতভম্ব গলায় বলল, আদিব ভাইয়াকে পেয়েছেন ফারিস? ফারিস শেষে বলে, ফারিস তার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে মুখে ধরলো আদিবের, বলল, আদিব ওঠো, বাড়ি যাবে না? আদিব। 2 বার ডাকতে আদিব উঠে গেল। কান থেকে ইয়ারফোন খসে পড়লো নিচে। আদিব বলল, আপনাদের হয়ে গেছে ভাই? ফারিস বলে, হয়েছে পাগল, এখন চলো বাড়ি যাই। আদিব উঠে দাঁড়ায়, বলে,
চলুন ভাই, এই ট্র্যাকে করে যাই। আপনি আর ডাক্তার ভাবি ট্র্যাকের পিছনে বসুন, আমি ট্র্যাক চালিয়ে নিয়ে যাই। ফারিস সঙ্গে সঙ্গে নাকচ করল, বাম হাতে আদিবের কাঁধ চেপে সামনে হাঁটতে হাঁটতে বলল, কি সব বলছো আদিব? তোমার মাথা ঠিক আছে? আদিব অবাক হয়ে বলে, খারাপ কি বললাম ভাই? ফারিসের ডান পাশে হাঁটছিল আদ্রিতা, তার বাম হাতটা মুঠোতেই ছিল ফারিসের। ফারিস বলে, তুমি বুঝো না কেন আদিব? বিয়ের আগে নৌবদ্ধকর। ফারিসের কথা শুনে হেসে ফেলে আদ্রিতা। আদিব বলে, আপনিও না ভাই? ফারিস হাসে। রাতটা তখন প্রায় শেষ প্রহরের দিকে। ছিমছাম রাস্তায় হাঁটছে আদিব, ফারিস আর আদ্রিতা। আদ্রিতা ফারিসের কথা শুনে মুখে কিছু বলতে না পারলেও মনে মনে ঠিকই আওড়ায়, লোকটা আসলেই একটা বজ্জাত, চরম লেভেলের বজ্জাত।